জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। চরম সিদ্ধান্ত শেখ হাসিনার, দেশে ফিরেই আদালতে আত্মসমর্পণের ঘোষণা, থাকছে প্রতিবেদনে। বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, রাজনৈতিক অঙ্গনে তোলপাড়, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগ বিএনপির গোলটেবিল বৈঠক, রাজনীতিতে নতুন আশা, থাকছে প্রতিবেদনে। বড় হুঁশিয়ারি, জলাই সনদ ইস্যুতে সংসদ ঘেরাওয়ের ইঙ্গিত জামায়াতের, থাকছে প্রতিবেদনে। বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা, থাকছে প্রতিবেদনে। পাকিস্তানের সংলাপে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কি করবে ইরান, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। চরম সিদ্ধান্ত শেখ হাসিনার, দেশে ফিরেই আদালতে আত্মসমর্পণের ঘোষণা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তুমুল আলোচনার জন্ম দিয়েছে এক চাঞ্চল্যকর দাবি। দেশে ফিরেই আদালতে আত্মসমর্পণ করতে পারেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, আর দলীয় শীর্ষ পর্যায়েও বিষয়টি নিশ্চিত করেনি। ফলে এটিকে ঘিরে জল্পনা, বিশ্লেষণ এবং পাল্টা বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক মহল। দলীয় ঘনিষ্ঠ কিছু সূত্রের বরাত দিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি অংশ বলছে, সম্ভাব্য আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে একটি কৌশলগত সিদ্ধান্ত বিবেচনায় থাকতে পারে। তাদের মতে, স্বেচ্ছায় আদালতে হাজিরা দেওয়া হলে তা আইনি লড়াইয়ে একটি ভিন্ন বার্তা দিতে পারে, বিশেষ করে সমর্থকদের কাছে। তবে অন্য একটি অংশ এই দাবি পুরোপুরি উড়িয়ে দিয়ে বলছে, এটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত গুঞ্জন। আওয়ামী লীগের একাধিক নেতা অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন, নেতৃত্ব নিয়ে বা আইনি পদক্ষেপ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবেই জানানো হবে। দলের সভাপতি সম্পর্কে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে অনুমান ভিত্তিক খবর না ছড়ানোই ভালো, এমন মন্তব্যও এসেছে তাদের কাছ থেকে। আইন বিশেষজ্ঞদের মতে, যদি কোনো রাজনৈতিক নেতা স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন, তাহলে তা আইনি প্রক্রিয়াকে দ্রুততর করতে পারে এবং জামিন, শুনানি বা অন্যান্য কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। তবে সবকিছুই নির্ভর করে সংশ্লিষ্ট মামলার ধরন, আদালতের বিবেচনা এবং প্রমাণের উপর। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমন একটি সম্ভাব্য পদক্ষেপের আলোচনা নিজেই একটি বড় বার্তা বহন করে। এটি হয়তো রাজনৈতিক মেরুকরণের প্রেক্ষাপটে অবস্থান স্পষ্ট করার কৌশল অথবা আইনি লড়াইকে সামনে রেখে জনমত ব্যবস্থাপনার অংশ। তবে নিশ্চিত তথ্য ছাড়া চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো কঠিন। বিরোধী দলগুলোর কিছু নেতা এই গুঞ্জনকে ভিন্নভাবে দেখছেন। তাদের মতে, এটি রাজনৈতিক নাটক হতে পারে, যার লক্ষ্য জনমতের দৃষ্টি ভিন্ন দিকে সরানো। আবার কেউ কেউ বলছেন, যদি সত্যিই এমন সিদ্ধান্ত আসে, তাহলে তা দেশের রাজনীতিতে বড় প্রভাব ফেলবে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই জানতে চাইছেন, এটি কি বাস্তব কোনো সিদ্ধান্তের পূর্বাভাস নাকি শুধুই রাজনৈতিক গুঞ্জন। ক্ষমতাসীন দলের কিছু নেতা অভিযোগগুলোর কঠোর সমালোচনা করে বলেছেন, এ ধরনের কর্মকাণ্ড দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ব্যাহত করে এবং বিনিয়োগ পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে। তাদের মতে, রাজনীতির নামে কোনো অবৈধ কার্যক্রম গ্রহণযোগ্য নয়। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এসব অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখছেন, আবার কেউ মনে করছেন, রাজনীতিতে এ ধরনের অভিযোগ প্রায়ই ওঠে এবং সবসময় তা সত্য নাও হতে পারে। ফলে অনেকেই নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, এই ধরনের অভিযোগ দেশের রাজনৈতিক পরিবেশে উত্তেজনা বাড়িয়ে দেয় এবং পারস্পরিক অবিশ্বাসকে আরও গভীর করে। তারা মনে করেন, রাজনৈতিক দলগুলোর উচিত নিজেদের ভেতরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, যাতে এ ধরনের অভিযোগের সুযোগ কমে। সব মিলিয়ে বিএনপির বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগ এখনও প্রমাণিত না হলেও এটি দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের নেতৃত্বাধীন দলটির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে, যা ভবিষ্যৎ রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয়, তদন্তে কি বেরিয়ে আসে এবং এই ইস্যু দেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যায়। বড় হুঁশিয়ারি, জুলাই সনদ ইস্যুতে সংসদ ঘেরাওয়ের ইঙ্গিত জামায়াতের। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে জুলাই সনদ ইস্যুকে কেন্দ্র করে। এই ইস্যুতে সংসদ ভবন ঘেরাওয়ের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী, যা নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও রাজনৈতিক প্রতিক্রিয়া।
দলটির নেতারা বলছেন তাদের দাবি আদায় না হলে তারা রাজপথে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতাদের বক্তব্য অনুযায়ী জুলাই সনদ তাদের রাজনৈতিক অবস্থান ও দাবি দাবার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা বাস্তবায়নের জন্য তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। তাদের অভিযোগ, সরকার এই বিষয়টি উপেক্ষা করছে এবং জনগণের মতামতকে গুরুত্ব দিচ্ছে না। এই কারণে তারা সংসদ ঘেরাওয়ের মতো কর্মসূচির কথা ভাবছে বলে জানিয়েছেন। দলটির এক নেতা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানাতে চাই, কিন্তু যদি তা উপেক্ষিত হয় তাহলে আমাদের আরও কঠোর কর্মসূচি দিতে হবে। তিনি আরও জানান, কর্মসূচি ঘোষণার আগে দলীয় ফোরামে বিস্তারিত আলোচনা চলছে এবং পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে ক্ষমতাসীন দলের নেতারা এই হুঁশিয়ারিকে গুরুত্ব সহকারে দেখছেন। তাদের মতে, সংসদ ঘেরাওয়ের মতো কর্মসূচি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। তারা সবাইকে শান্তিপূর্ণ ও সাংবিধানিক পদ্ধতিতে দাবি জানানোর আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের কর্মসূচি দেশের রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। তারা মনে করেন, সংসদ ভবন ঘেরাও একটি প্রতীকী ও উচ্চমাত্রার রাজনৈতিক বার্তা বহন করে, যা সাধারণত বড় ধরনের অসন্তোষ বা চাপ সৃষ্টির উদ্দেশ্যে দেওয়া হয়। বিশ্লেষকরা আরও বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন দলের মধ্যে প্রতিযোগিতা ও অবস্থান স্পষ্ট করার প্রবণতা বেড়েছে। ফলে এই ধরনের কর্মসূচির ঘোষণা নতুন কোনো বিষয় নয়, তবে এর বাস্তবায়ন পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরোধে তারা প্রস্তুত। শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে এবং আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে এই ঘোষণাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে গণতান্ত্রিক অধিকার হিসেবে দেখছেন, আবার কেউ আশঙ্কা করছেন এতে করে জনজীবনে অস্থিরতা তৈরি হতে পারে। একজন নাগরিক বলেন, রাজনৈতিক কর্মসূচি থাকতেই পারে, তবে তা যেন সাধারণ মানুষের ভোগান্তির কারণ না হয়। সব মিলিয়ে জুলাই সনদ ইস্যুতে বাংলাদেশ জামাতে ইসলামীর সংসদ ঘেরাওয়ের ইঙ্গিত দেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। এই পরিস্থিতি ভবিষ্যতে কোন দিকে যাবে তা নির্ভর করছে দলগুলোর সিদ্ধান্ত, সরকারের অবস্থান এবং সামগ্রিক রাজনৈতিক পরিবেশের ওপর। এখন সবার নজর, ঘোষিত এই হুঁশিয়ারি বাস্তবে রূপ নেয় কিনা এবং তা দেশের রাজনীতিতে কী প্রভাব ফেলে। আওয়ামী লীগ বিএনপির গোলটেবিল বৈঠক, রাজনীতিতে নতুন আশার সঞ্চার। বাংলাদেশের দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা কাটাতে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপির মধ্যে সম্ভাব্য গোলটেবিল বৈঠক নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক বাস্তবায়িত হলে তা দেশের রাজনীতিতে নতুন আশার সঞ্চার করতে পারে এবং চলমান উত্তেজনা কমানোর পথ খুলে দিতে পারে। যদিও আনুষ্ঠানিকভাবে বৈঠকের ঘোষণা এখনও আসেনি, তবুও বিভিন্ন সূত্রে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে উভয় পক্ষই আলোচনার সম্ভাবনা খতিয়ে দেখছে। দলীয় সূত্রগুলো জানায়, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, নির্বাচন প্রক্রিয়া নিয়ে মতপার্থক্য দূর করা এবং সহিংসতা এড়াতে একটি আলোচনার প্ল্যাটফর্ম তৈরি করার প্রয়োজনীয়তা অনুভব করা হচ্ছে। এই প্রেক্ষাপটে গোলটেবিল বৈঠক একটি কার্যকর উপায় হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আলোচনায় অংশ নিতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও, যা একটি অন্তর্ভুক্তিমূলক সংলাপের পরিবেশ তৈরি করতে সহায়ক হবে। আওয়ামী লীগের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে বলা হচ্ছে, তারা সংলাপের পক্ষে এবং যে কোনো গঠনমূলক আলোচনায় অংশ নিতে প্রস্তুত। দলীয় সভাপতি শেখ হাসিনা অতীতে বিভিন্ন সময়ে রাজনৈতিক সমঝোতার গুরুত্ব তুলে ধরেছেন। তার বক্তব্য অনুযায়ী দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। অন্যদিকে বিএনপির পক্ষ থেকেও সংলাপের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যদিও তারা কিছু শর্তের কথা উল্লেখ করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি হলেই সংলাপ অর্থবহ হতে পারে। ফলে সংলাপের পূর্বশর্ত নিয়েও আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের গোলটেবিল বৈঠক শুধু তাৎক্ষণিক সংকট নিরসনের জন্য নয়, বরং দীর্ঘমেয়াদী রাজনৈতিক সংস্কৃতি উন্নয়নের জন্যও গুরুত্বপূর্ণ। তারা মনে করেন, পারস্পরিক অবিশ্বাস দূর করতে হলে নিয়মিত সংলাপ এবং সমঝোতার চর্চা জরুরি। একজন বিশ্লেষক বলেন, বাংলাদেশের রাজনীতিতে সংলাপের অভাবই বড় সংকট। যদি বড় দলগুলো এক টেবিলে বসতে পারে তাহলে অনেক সমস্যার সমাধান সম্ভব। তবে তিনি সতর্ক করে বলেন, সংলাপের সাফল্য নির্ভর করবে উভয় পক্ষের আন্তরিকতা এবং আপোষ করার মানসিকতার উপর। আন্তর্জাতিক মহলও বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় আগ্রহী। বিভিন্ন দেশ ও সংস্থা বরাবরই সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের উপর গুরুত্ব দিয়ে আসছে।
এই প্রেক্ষাপটেই সম্ভাব্য গোলটেবিল বৈঠক আন্তর্জাতিকভাবেও ইতিবাচক বার্তা দিতে পারে। সাধারণ মানুষের মধ্যেও এই উদ্যোগ নিয়ে আশাবাদ দেখা যাচ্ছে। তারা মনে করছেন রাজনৈতিক দলগুলো যদি সংঘাতে বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। মনোনীত প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের এক নেত্রীকে নিয়ে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আলোচিত সুবর্ণা ঠাকুর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। বিএনপির মনোনয়ন পাওয়ার পর তিনি দাবি করছেন, আওয়ামী লীগের কমিটিতে অনুমতি না নিয়েই তার নাম রাখা হয়েছিল। কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৩০ নভেম্বর কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পরের বছর ১ জানুয়ারি কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম স্বাক্ষরিত ওই তালিকার ২৭ নম্বরে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে আছে সুবর্ণা ঠাকুরের নাম। আজ সোমবার সংরক্ষিত নারী আসনের ৩৬ প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। এই তালিকার ২০ নম্বরে রয়েছে সুবর্ণা শিকদারের ঠাকুরের নাম। বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার ঝড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ বিষয়ে জানতে চাইলে সুবর্ণা ঠাকুর কালের কণ্ঠকে বলেন, আওয়ামী লীগের কমিটিতে আমার স্বইচ্ছায় নাম ছিল না, অনুমতি ছাড়াই কমিটিতে পদ দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের কোনো রাজনীতিতে সক্রিয় ছিলাম না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচিতে সুবর্ণা ঠাকুরের উপস্থিতি দেখা গেছে। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে বলেন, সুবর্ণা ঠাকুর উপজেলা আওয়ামী লীগের পদই ছিলেন। এখন তিনি অস্বীকার করে থাকলে ঠিক করছেন না। নতুন পদপদবি পাওয়ার জন্য তিনি দলের সঙ্গে প্রতারণা করছেন। সুবর্ণা ঠাকুর মতুয়া সম্প্রদায়ের একজন নারী। তিনি ওরাকান্দি হরিচাঁদ ঠাকুর পরিবারের সদস্য ও পেশায় শিক্ষক। পাকিস্তানে সংলাপে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কি করবে ইরান? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফায় শান্তি আলোচনা শুরু করতে নিরাপত্তা জোরদার করা হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আলোচনার জন্য জেডি ভ্যান্স পাকিস্তান যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে নতুন দফা আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল পাকিস্তানে যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, তার প্রতিনিধিরা সোমবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছাবেন। এর কিছুক্ষণ পর হোয়াইট হাউস জানায়, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন যে এই প্রতিনিধি দলে ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারও থাকবেন। তারা আগের দফার আলোচনাতেও উপস্থিত ছিলেন। তেহরান এখনও আলোচনায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল থাকা অবস্থায় ইরানি কর্মকর্তারা আলোচনায় অংশ নেবেন না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এই মুহূর্তে পরবর্তী দফা আলোচনার কোনো পরিকল্পনা আমাদের নেই এবং এ বিষয়ে কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নেবেন না তেহরান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছে না। এর ফল কখনো ভালো হবে না বলেও মন্তব্য করেন তিনি। বাঘাই বলেন, 10 দফা প্রস্তাব জমা দেওয়া হয়েছিল এবং তা ইসলামাবাদে আলোচিত হয়েছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আগে হরমুজ প্রণালী নিরাপদ ছিল বলেও উল্লেখ করেন।